নির্বাচিত যিনি এমপি তিনি আসলে এমপি না, সংরক্ষিত আসনের যিনি এমপি তিনি আসলে সেখানকার এমপি। সারা দেশে কি তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় মাননীয় স্পিকার? কিছু বিষয়ে আপনার কাছে আহ্বান চাইলেও আপনি সময় দেন না। আজকে যে নিজের থেকে ডাকতে চাইলেন, অনেক ধন্যবাদ। প্রধানের সময়টাতে বলেছেন যে আমার অতিরিক্ত দায়িত্ব, অর্থাৎ তার অতিরিক্ত দায়িত্বের কথা বলে দুইটা সংসদীয় আসনের কথা তিনি উল্লেখ করেছেন রংপুরের, এবং তিনি সেখানে যাওয়ার পরে আমরা সেখানে বিএনপির যারা নেতাকর্মীরা আছে তাদেরকে আমরা এই ধরনের বক্তব্য দিতে শুনেছি যে এই আসনে নির্বাচিত যিনি এমপি তিনি আসলে এমপি না, সংরক্ষিত আসনের যিনি এমপি তিনি আসলে সেখানকার এমপি। যে ধরনের কাজ হোক না কেন সেটা তার মাধ্যমেই সেখানে হতে হবে। আবার সেই দিন আমাদের প্রতিমন্ত্রী শাহ আলম সাহেব তিনি সেটা বলছেন যে এরকম অতিরিক্ত কোনো দায়িত্ব দেওয়া হয় নাই। আজকে একজন মহিলা সংসদ সদস্য তিনি বলছেন যে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, সেদিন মন্ত্রী বলছেন যে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়নি। আসলে কোন বিষয়টা সত্য? দ্বিতীয় বিষয় হলো এই যে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে সেই অতিরিক্ত দায়িত্বের আওতা কত দূর, সেই অতিরিক্ত দায়িত্ব কিভাবে পালন করা হবে, সেই অতিরিক্ত দায়িত্বের সাংবিধানিকতা কত দূর সেটাও আমরা একটু জানতে চাই মাননীয় স্পিকার। পাশাপাশি আরো একটা জিনিস মাননীয় স্পিকার, এই যে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কথা বলা হচ্ছে সেটা শুধুমাত্র বিরোধী দলের সংসদ সদস্যরা যে আসনগুলো থেকে নির্বাচিত হয়েছেন শুধুমাত্র সেই আসনগুলোতেই এই অতিরিক্ত দায়িত্বটা দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে একটা জিনিস কিন্তু খুবই আশঙ্কার জায়গা তৈরি করছে, বিএনপি কি বিরোধী দলের আসনগুলোতেও তাদের মহিলা নারী এমপিদেরকে দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে সারা দেশে কি তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় মাননীয় স্পিকার? এটাও আমরা বিএনপির কাছ থেকে জানতে চাই মাননীয় স্পিকার। এই সামগ্রিক বিষয়ে আমাদের কাছে এখন অনানুষ্ঠানিক ছিল, কিন্তু আজকে সংসদে এটা আনুষ্ঠানিকভাবে এটা সামনে এসেছে। আমরা এই বিষয়টা একটা সুরাহা চাই, সরকার দলের কাছ থেকে আমরা এই প্রশ্নের ব্যাখ্যা চাই মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি আহ্বান জানাতে চেয়েছিলাম, এর মধ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়েছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাইকটা দিবেন দয়া করে প্লিজ। মাননীয় স্পিকার, কিছু বিষয়ে আপনার কাছে আহ্বান চাইলেও আপনি সময় দেন না। আজকে যে নিজের থেকে ডাকতে চাইলেন, অনেক ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব আখতার হোসেন যে প্রশ্নটি উত্থাপন করেছেন পয়েন্ট অফ অর্ডারে, সেটা আজকের জন্য বোধহয় পয়েন্ট অফ অর্ডার হবে না। তারপরেও যেহেতু উত্থাপিত হয়ে গেছে, আপনিও আহ্বান করছেন জবাব দেওয়ার জন্য, আমার জবাব দেওয়া জরুরি। এই মহান জাতীয় সংসদ 300 সদস্য লইয়া গঠিত হইবে আর্টিকেল 65। আর্টিকেল 65(3) এর অতিরিক্ত আরো 50 জন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য লইয়া এই সংসদ গঠিত হইবে। 300 সদস্যের যে একক আঞ্চলিক এলাকা আর্টিকেল 65(1), এই একক আঞ্চলিক এলাকা উপজেলা, পৌরসভা বা ওয়ার্ড বা ইউনিয়ন ক্ষেত্রমতো যাহা প্রযোজ্য, ডিলিমিটেশন অ্যাক্ট অনুসারে আন্ডার দিস কনস্টিটিউশন ডিলিমিটেশন অ্যাক্ট করা আছে, এবং ডিলিমিটেশন অ্যাক্ট অনুসারে সেই নির্বাচনী এলাকাগুলো ফ্রম টাইম টু টাইম ডিলিমিটেটেড হয়। এইবারও কয়েকটা হয়েছে। সেই ডিলিমিটেটেড এরিয়াটা আর্টিকেল 65 সাবসেকশন 3 ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহারা যে আসনে সংরক্ষিত আসনে নির্বাচিত হয়েছেন তাদের ডিলিমিটেটেড এরিয়া হচ্ছে হোল কান্ট্রি বাংলাদেশ। তালিটা ওদিক থেকে বেশি হচ্ছে, হ্যাঁ, কিন্তু এই বাংলাদেশের সর্বত্র তাদের মহিলা সংসদ সদস্য হিসাবে তো আমরা এইভাবে টার্ম এখানে আর্টিকেল 65 অনুসারে বলছি, কিন্তু সবাই সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য। তাদের ক্ষেত্রে যে সমস্ত বরাদ্দ সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত হন বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি বিভিন্নভাবে, তারা তাদের সেই প্রাপ্ত বরাদ্দ বাংলাদেশের যে কোনো স্থানে উপবরাদ্দ দিতে পারেন। সেই ক্ষেত্রে তারা যদি ইচ্ছা করেন আমার এলাকাতে দিতে পারেন। মাননীয় সংসদ সদস্য একজন নির্বাচিত হয়েছেন স্বামীমারা স্বপ্না, অ্যাডভোকেট স্বামীমারা স্বপ্না, আমাদের কক্সবাজার এলাকায়। তো তার এলাকা সমগ্র বাংলাদেশ, আমাদের এলাকা হচ্ছে নির্বাচনী এলাকা, যেটা আঞ্চলিক এলাকা। এখানে উনি ইচ্ছা করলে তার বরাদ্দ দিতে পারেন, আবার বাঁশখালীতে যেও দিতে পারেন, সাতকানিয়াতেও যেয়ে দিতে পারেন। এখন যদি কোনো
মাননীয় সংসদ সদস্য এখানে বক্তৃতা দিয়ে থাকেন যে আমার এলাকা এটা, আমার এলাকা ওইটা, তো নিজেকে লিমিটেড করেছেন, এটা ঠিক হয় নাই। তার বলা উচিত ছিল যে সমগ্র বাংলাদেশ তার নির্বাচনে। তো ওই হিসেবে মাননীয় সংসদ সদস্য যেটা জনাব আখতার হোসেন উত্থাপন করেছেন যে দায়িত্বপ্রাপ্ত বা সুনির্দিষ্ট এলাকা, সেটা তাহাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সারা বাংলাদেশের সমস্ত অধিক্ষেত্রে নির্বাচনী এলাকা মাননীয় সংসদ সদস্যগণ ইচ্ছা করলে তাহাদের সংসদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে পারবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ভারত থেকে খাবো, একটু আমাদেরকে খাইতে দাও। আমরা বলি বাবা গত 17 বছর খান নাই, এই জন্য কি আপনি এখন আপনার বাবার পেটে হাত বসাবেন, মায়ের পেটে হাত বসাবেন? যে মানুষগুলো গত 17 বছর যখন বানিয়েছিলেন, আপনাদের বিভিন্ন দলে তাদেরকে আশ্রয় দিয়ে নিরাপদ করেছেন, মসজিদে আশ্রয় দিয়েছেন, মন্দিরে আশ্রয় দিয়েছেন, আপনার ধান খেতে লুকিয়েছিল, আওয়ামী লীগ এসেছে, পুলিশ এসেছে, বলেছেন এখানে কোনো বিআরটির লোক নাই, জীবনের রিস্ক নিয়ে আপনারা তাদেরকে নিরাপদ রেখেছেন। কিন্তু সেই লোক আজকে এসে আপনার পকেট থেকে টাকা নিয়ে যায়, আপনার ঘরে হামলা চালায়, আপনার বোনদেরকে হ্যারাস করে, আপনার গরুকে হ্যারাস করে, বিভিন্ন ব্যবসায়ী ভাইদেরকে হ্যারাস করে। আমরা এই স্বপ্ন পরিবর্তনের জন্য বাংলাদেশে যারা আসলেই পরিবর্তন করতে পারে আপনাদের কাছে এসেছি। রংপুরবাসী এই বিএনপির প্রতারণার ফাঁদ আগেই বুঝতে পেরেছিল, এই জন্য জাতীয় নির্বাচনে আগেই তারা 11 দলীয় জোটে সিল দিয়েছিল। রংপুর থেকে যেভাবে 24-এর গণঅভ্যুত্থান শুরু হয়েছিল, তেমনি বাংলাদেশের বিএনপির প্রতারণা, জুলাইকে বিকৃত করা, বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়া, বিএনপির পতন ধনী রংপুর থেকেই শুরু হয়েছে। ওরা বলে যে রংপুরবাসী 11 দলীয় ভোট দিয়েছে, যেহেতু তারা ভোট দিয়েছে আমরা তাদের উন্নয়ন করব না। রংপুরবাসী না খেয়ে থাকতে পারে, কিন্তু রক্তের সাথে তারা রেজিস্ট্রি করবে না। রংপুরবাসী না খেয়ে থাকতে পারে, কিন্তু শহীদ ওয়াসিম মুক্তের রক্তের সাথে জীবনেও তারা বেইমানি করবে না। এটাই হলো রংপুর, এটাই হলো দিনাজপুর, এটাই হলো ফুলবাড়ি। এই ফুলবাড়িতে যতটুকু কয়লা আছে, বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। যদি এই কয়লা সঠিকভাবে বিক্রি করা যেত, বাংলাদেশের সবচেয়ে ধনী উপজেলা আজকে ফুলবাড়ি থাকত। কয়লা তারা চুরি করে বিক্রি করে না, উন্নত মানের কয়লা আছে, কয়লার উপরে আপনারা ভাসছেন। এই কয়লা যদি উঠাইতে পারেন, ফুলবাড়ির ওইখানে বিএনপির উন্নয়ন করা লাগবে না। ফুলবাড়ি বাংলাদেশের, ফুলবাড়ির টাকা দিলেই পুরো বাংলাদেশ চলতে হবে ভবিষ্যতে। প্রিয় ভাইরা, বক্তব্য শেষ করব। এখানে অনেক এইচএসসি পরীক্ষার্থী এসেছেন, তারা বলেছে যে আমার গলা পরিমাণ পানি দিয়ে গিয়ে সাঁতরিয়ে আমি আজকে পরীক্ষাটা দেওয়া আমার জন্য কষ্টকর। আজকে পরীক্ষাটা স্থগিত করেন, কালকে থেকে যদি সবকিছু ঠিক হয় আমি কালকে থেকে পরীক্ষাটা দিব। এই কথা বলার কারণে পুলিশের লাঠি পড়লো। আমাকে অনেক শিক্ষার্থী জানাইলো রাতের বেলা ডিবি চেক দিচ্ছে, অভিভাবক পরিচয়ে এনআইসি কে মাঠে নামানো হচ্ছে, বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদেরকে গ্রেফতার করা হচ্ছে। শিক্ষার্থীরা অবকাশের জন্য রাস্তায় নামে নাই, সরকার ফলানোর জন্য মাঠে নামে নাই, তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য মাঠে নেমেছে। আমি শিক্ষার্থী ভাইদের সাথে আছি, যারা তাদেরকে বিভিন্ন রাজনৈতিক ট্যাগ দিতে চায়।
আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যাদের দ্বারা সিংহী খাইলা মোল্লা চিনলে না, শিক্ষার্থীর উপরে ঘর করে ক্ষমতায় বসে শিক্ষার্থীদের উপরে লাঠি চালাচ্ছ, শিক্ষার্থীরা রইলে আর তোমাদের গতি থাকবে না। থাকবে গতি? আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন, ভয় পাইবেন না। ভয় একমাত্র কাকে পাবেন? উপরে আছে আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ কাউকে কিছু করতে পারে না। এই জন্য এখানে অনেক বোনরা উপস্থিত হয়েছেন, শক্তভাবে থাকবেন। নতুন বাংলাদেশ গঠন হবে, ওসমান হাদি রাজাদের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ। সেই বাংলাদেশের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সালাম।